ওয়েলকাম। কেউ যদি অমরনাথ যাত্রায় যেতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই তার জন্য ভীষণ উপকারী হবে। কারণ অমরনাথ যাত্রায় যেতে গেলে বেশ কিছু প্রিপারেশান দরকার, আর এই প্রিপারেশানটা অনেক দিন আগে থেকেই নিতে হয়। তা নাহলে কিন্তু অমরনাথ যাত্রায় যাওয়া সম্ভব হয় না। কারণ বেশ কিছু স্টেজ আছে, যে স্টেজগুলো কমপ্লিট করতেই হবে, অর্থাৎ কিছু প্রিপারেশান। তো এই ভিডিওতে আমি কিভাবে সেই প্রিপারেশান নিয়েছি বা কিভাবে সেটা কমপ্লিট করেছি সেটাই শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রথমেই বলি, অমরনাথ যাত্রায় যেতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মেডিকেল এবং কমন হেলথ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। তার জন্য সরকারি হাসপাতালে গিয়ে যে চেক আপগুলো আছে সেগুলো করতে হবে। করার পরে একটা ফর্ম আছে, সাইনবোর্ড থেকে দেয় এই যে ফর্ম, এই ফর্মটাতে সুপার সাইন করে দেবে। এইটা সংগ্রহ করার পরে অমরনাথ যে শ্রাইন বোর্ডের যে সাইট আছে সেই সাইটে যেতে হবে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পরে এইরকম একটা পারমিট পাওয়া যাবে, আর এই পারমিটটাই হচ্ছে অমরনাথ যাত্রার চাবিকাঠি। তো এই যে পারমিট কিভাবে পেলাম বা কিভাবে মেডিকেল করালাম এর সমস্ত ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। কারো যদি মনে হয় অবশ্যই সেই ভিডিওগুলো চেক করে নিতে পারেন। তো এইটা পাওয়ার পরে আমাদের যে প্ল্যানিং, মানে কোন ডেটে আমরা পারমিটটা পেলাম সেই ডেট অনুযায়ী ট্রেনের টিকিট কাটা, আর কলকাতা স্টেশন থেকে আমাদের জার্নি স্টার্ট। দুদিন ট্রেনে থাকার পরে আমরা পৌঁছে যাই জম্মু তাওয়ায় সকালবেলা। জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে RFID কার্ড সংগ্রহ করা। তো একদম জম্মু তাওয়াই স্টেশনের পাশেই এই RFID ক্যাম্প রয়েছে, যেখানে জম্মু তাওয়াই পুলিশের দ্বারা পরিচালিত। আর সেই ক্যাম্পে জাস্ট বেরিয়ে বাঁদিকেই রয়েছে এই ক্যাম্প। সেই ক্যাম্পে গিয়ে RFID কার্ডটা সংগ্রহ করতে হবে, কারণ এটাই আমাদের এখন সবচেয়ে বড় কাজ, আর এটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ RFID কার্ড ছাড়া কিন্তু কোনো জায়গাতেই এন্ট্রি করা যাবে না। তো সেই রকম একটা ক্যাম্পে আমরা চলে এসেছি আর RFID কার্ডও সংগ্রহ করে নিয়েছি। RFID কার্ড সংগ্রহ করার পরে সঙ্গে সঙ্গে আমরা একটা অটো ধরে চলে এসেছি ভগবতীনগর বেস ক্যাম্প, যেখান থেকে অ্যাকচুয়াল এই যে যাত্রা সেই যাত্রাটা স্টার্ট হয়। আর এই ভগবতীনগর বেস ক্যাম্পে প্রথম যে কাজটা হবে, এরকম কাউন্টারে এসে প্রথমে থাকার জায়গা, AC ডরমিটারি রুম আছে, যেখানে 50 টাকা পার হেড থাকা যায় জাস্ট কয়েক ঘন্টার জন্য, কারণ রাত্রেবেলায় আবার বাস ছাড়বে। আর অবশ্যই বাসের টিকিটটা এখান থেকে সেই সময়তেই বুক করে নেওয়া, যে ডেটে আমি বেরোবো। আর তার সঙ্গে যদি কারো মনে হয় যে সিম কার্ড দরকার, সিম কার্ড নিয়ে নেওয়া। এরপর পরের দিন খুব ভোরবেলা যাত্রা স্টার্ট হবে, কারো পেহেলগাঁও থেকে বা কারো বালতাল থেকে, যে রুটি হোক না কেন তাদের জার্নি স্টার্ট হয়ে যাবে। তো সেই রকমই আমাদের জার্নি স্টার্ট হয়েছে। আর কিছুক্ষণ যাওয়ার পরেই এরকম লঙ্গর চন্দ্রকোট ফার্স্ট লঙ্গর সেখানে দাঁড়াবে। যদি কিছু ব্রেকফাস্ট করার থাকে অবশ্যই করে নিতে হবে। সেকেন্ড লঙ্গর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বানিহাল। এখানেও বেশ কিছুক্ষণ পরে আবার বাস দাঁড়াবে বা কনভয় দাঁড়াবে। এখানে এসে আবার কিছু খেয়ে নেওয়া যায়, কারণ এরপরে কিন্তু আর পাওয়া যাবে না। চন্দ্রকোট এবং বানিহাল দুটো জায়গায় কিন্তু লঙ্গরে খাওয়ার জন্য দাঁড়াবে। তারপরেই আবার জার্নি স্টার্ট হবে, একদম গন্তব্যে গিয়ে বাস দাঁড়াবে। তো সেরকমই আমরা করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমাদের বাস বালতাল বেস ক্যাম্পে এসে পৌঁছায় প্রায় 2:30 থেকে 3টের সময়, বেলা 3টের সময়। এবং আমরা একটা টেন্ট বুক করে নিয়েছি। আর এইরকম একটা টেন্টের ভাড়া আমাদের পড়েছিল প্রায় এক একজনের পার হেড পড়েছিল 250 থেকে 300 টাকা। এবার টেন্ট অনুযায়ী সেই ভাড়াটা নির্ভর করবে। আমরা যে টেন্টটা নিয়েছিলাম সেটার ভাড়া পড়েছিল, আমরা 8 জন ছিলাম, ওই 1600-1700 টাকার মতো পড়েছিল, মানে পার হেড 200 টাকা। অবশ্যই টেন্টে দেখে নিতে হবে ইলেকট্রিসিটি আছে কিনা বা ক্যাম্প খাট আছে কিনা, কারণ গ্রাউন্ডে শুলে একটু ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। তো এরকমই ক্যাম্পে আমরা প্রবেশ করে গেছি। আর অবশ্যই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিতে হবে। ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্টের দরকার আছে, কারণ পরের দিন সকাল থেকে কিন্তু একদম যে আমাদের ট্রেকিং বা জার্নি সেটা কিন্তু শুরু হয়ে যাবে।
তো এই ক্যাম্পে আমরা একটু রেস্ট নিয়ে আমরা ওখানকার যে লঙ্গরগুলো আছে সেখানে একটু খেতে গিয়েছিলাম আবার এই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে, কারণ এখানে সন্ধে হয় অনেকটা দেরি করে। তো এই লঙ্গরগুলোতে আমরা যথারীতি আমাদের যে খাবার সেগুলো খেয়ে নিয়েছি, নিয়ে একটু এখানকার যে মার্কেট, এই মার্কেটগুলো চাইলে ঘুরে নিতে পারেন। যদি কারোর কিছু প্রয়োজনীয় জিনিস থাকে, সেটা জুতো হতে পারে, মাফলার হতে পারে, টুপি হতে পারে, শীতের যে কোনো পোশাক হতে পারে বা আদার্স কোনো জিনিস হতে পারে, সমস্তটাই কিন্তু এখানে এই মার্কেটে পাওয়া যায় বালতাল বেস ক্যাম্পে। সেরকমই আমরা একটু মার্কেটটা ঘুরে দেখে নিলাম এবং সঙ্গে প্রয়োজনীয় কিছু জল বা খাবার, ড্রাই ফ্রুট আমরা কিনে নিয়েছি। এরপর আমরা আবার চলে যাব ক্যাম্পে, গিয়ে সেখানে রেস্ট নেব। তো রেস্ট নেওয়ার পরে রাত্রেবেলা আমরা উঠেছিলাম 1টার সময়, রেডি হয়ে আমরা চলে এসেছি 3টের সময় একদম ডোমেল গেটে। ডোমেল গেটে থেকে 4টের সময় যাত্রা স্টার্ট হয়। ঠিক সেই গেটে চলে এসেছি। এখানে RFID কার্ড স্ক্যান হচ্ছে। এই RFID কার্ড স্ক্যান করার পরেই আমাদের কিন্তু আসল যাত্রাটা শুরু হয়ে যাবে। RFID কার্ড স্ক্যান করার পরে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং অনেকটা আমরা চলেও এসেছি। বেশ কিছু চড়াই পথ আমরা উঠে এসেছি এইরকম রাস্তা দিয়ে। সঙ্গে ডান দিকে রয়েছে অমর নদী আর প্রচুর গ্লেসিয়ার। এইরকম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু গুহার দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডে ট্রেকিং। অবশ্যই জেনে রাখুন, এইরকম রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। অসাধারণ সুন্দর দৃশ্য, যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে প্রথম দিনেই। আর বেশ কিছুটা পথ আসার পরে আমরা প্রায় 2টোর দিকে পৌঁছে গেছি অমরনাথ গুহার কাছে। আর এই অমর নদী, এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা গুহায় প্রবেশ করব, অমরনাথ গুহার দর্শন করব। আর এটা মনে রাখতে হবে যে অমরনাথ গুহার দর্শন করার পরে আমাদের কিন্তু পঞ্চতরণীতে চলে যেতে হবে, কারণ অমরনাথ গুহার কাছে থাকার কোনো রকম বন্দোবস্ত নেই। আর অমরনাথ গুহা থেকে পঞ্চতরণীর ডিস্টেন্স হচ্ছে আরও 6 কিলোমিটার, অর্থাৎ 14 + 6 20 কিলোমিটার কিন্তু প্রথম দিনেই ট্রেকিং করতে হবে। তো সেই রকমই আমরা পঞ্চতরণীতে ফেরত চলে এসেছিলাম আর এইরকম টেন্টে থেকে গিয়েছিলাম। এখানে কিন্তু টেন্ট ভাড়া একটু বেশি, পার হেড 800 টাকা, সেম টেন্ট সেম বেড, কিন্তু এখানে একটু ভাড়াটা বেশি। এখানেও কিন্তু লঙ্গর আছে অনেক, চাইলে সেই লঙ্গরগুলোতে খেয়ে নেওয়া যেতে পারে। তো এরকম একটা টেন্টে আমরা ছিলাম একটা নাইট। আবার পরের দিনের আমাদের জার্নি স্টার্ট হবে এইখান থেকে। ফার্স্ট ডে বালতাল থেকে অমরনাথ গুহা দর্শনের পরে পঞ্চতরণী। পরের দিন সেকেন্ড দিন আবার পঞ্চতরণী থেকে আমাদের ট্রেকিং স্টার্ট খুব সকালবেলা, এবং আমাদের টার্গেট কিন্তু শেষনাগ। আমরা শেষনাগে গিয়ে স্টে করব। এইরকম রাস্তার উপর দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। একদমই এটা ভূস্বর্গের মতো, সত্যি অসাধারণ দৃশ্য। যার ফলে আমরা রাস্তায় অনেক দাঁড়িয়েছি, ছবি তুলেছি, আপনারাও করবেন অবশ্যই। এরকম রাস্তা দিয়ে যেতে যেতে না দাঁড়িয়ে ছবি ভিডিও করে চলে এলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি শেষনাগের দিকে। এটা হচ্ছে পোষপাত্রী টপ। আমরা এখানে পৌঁছে গেছি, তখন বাজে প্রায় 3টের মতো। বাইরে বৃষ্টি এসে গেছে, তাই আমরা এখানে স্টে করে গেছি আর সিদ্ধান্ত নিয়েছি যে এখানেই আজকে রাতটা থেকে যাব, কারণ চন্দনবাড়ি এখান থেকে প্রায় 6 কিলোমিটার বাকি। আমরা আর যাব না, কারণ সন্ধে হয়ে যাবে এবং রাস্তা প্রচণ্ড কাদা হয়ে যাবে, বৃষ্টি এসেছে যেহেতু, আর এগোনোটা ঠিক হবে না। আমরা পরের দিন এখান থেকে চন্দনবাড়ি যাওয়ার চেষ্টা করব। তাই এখানে থেকে গেছি এবং এই সমস্ত খাবারগুলো অবশ্যই টেস্ট করবেন সকলে, লঙ্গর। আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকার ব্যবস্থা আছে। এরা বিকেল 5টা থেকেই বেডগুলো দেয়। এখানে জাস্ট আধার কার্ড দেখিয়ে বা না দেখিয়েও দিয়ে দিতে পারে বেডগুলো। সঙ্গে ব্ল্যাঙ্কেট আছে। এখানে থাকার কোনো অসুবিধা নেই, টোটালি ফ্রিতে আপনি থাকা খাওয়া পেয়ে যাবেন। পোষপাত্রী টপ শ্রী শিব সেবক দিল্লির এই লঙ্গরে
সম্পূর্ণ ফ্রি। রাত্রেবেলা আবার বেরিয়ে আমরা একটু খেয়ে নিলাম, ডিনার সেরে নিলাম, সঙ্গে একটু টয়লেট করা বা গরম জল এগুলো নেওয়া যা যা করার সেগুলো আমরা করে নিয়ে এখানেই আমরা আজকে স্টে করে গেলাম। অর্থাৎ দ্বিতীয় দিনে আমাদের যে জার্নিটা ছিল সেটা কিন্তু খুব শর্টেস্ট। মাত্র পঞ্চতরণী থেকে আমরা এসেছি পোষপাত্রী 8 কিলোমিটার, যেটা আমাদের 14 কিলোমিটার যাওয়ার কথা ছিল সেটা আমরা যেতে পারিনি। এখানে কোনো ভয় নেই, এখানে সমস্ত লঙ্গর বা যেখানে খুশি থাকা যায়, কোনো অসুবিধা নেই। পরের দিন আমাদের আবার জার্নি স্টার্ট হয়েছে এবং আমাদের আজকের টার্গেট কিন্তু চন্দনবাড়ি। অবশ্যই আমাদের চন্দনবাড়ি পৌঁছাতে হবে, কারণ পরের দিন আমাদের বানিয়াল থেকে ট্রেন রয়েছে। তাই চন্দনবাড়ি যাওয়ার জন্য আমরা খুব সকালবেলা কিন্তু পোষপাত্রী টপ থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের অলরেডি 6 কিলোমিটার আরও বেশি ট্রেক করতে হবে। তো এইরকম রাস্তা দিয়ে আমরা গণেশ টপ থেকে একটু এগোনোর পরেই কিন্তু আমরা আবার একটা লঙ্গর পেয়ে যাই, আর সেই লঙ্গরে যথারীতি আমাদের যে ব্রেকফাস্ট সেটা করে নিই। এরকম লঙ্গর কিন্তু সারা রাস্তাটাই পাওয়া যাবে। তো এটা ছিল থার্ড দিনের আমাদের ফার্স্ট ব্রেকফাস্ট, এবং এটা প্রায় 6 কিলোমিটার পরে পাওয়া যাবে। আর এখানে সমস্ত রকমের খাবার আছে, রুটি, ভাত, ডাল, বিভিন্ন ধরনের মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, লস্যি বা বিভিন্ন ধরনের পানীয়, ঠান্ডা পানীয়, গরম পানীয়, নানান ধরনের খাবারে কিন্তু সুসজ্জিত। যেমনটা ঠিক পোষপাত্রী টপে আমরা পেয়েছিলাম, ঠিক এখানেও কিন্তু আমরা সমস্ত খাবারগুলো পেয়ে যাই। এবং সবাই আমরা নিজেদের মতো করে এই ডিনার সেরে নিই, কারণ আমাদের এখন অনেকটা রাস্তা আবার এগিয়ে যেতে হবে। সেইভাবে আমরা খেয়ে নিই এবং রেস্ট নিয়ে নিই। কিছুটা রেস্ট নেওয়ার পরে আমরা তারপর এখান থেকে বেরোবো। এই হচ্ছে খাবারের ধরন। প্রত্যেকটা রাজ্যেরই বিভিন্ন ধরনের খাবারগুলো কিন্তু এখানে সুসজ্জিত। প্রত্যেকে নিজের ইচ্ছা মতো কিন্তু খেতে পারে, সম্পূর্ণ ফ্রি। লঙ্গরগুলোতে সম্পূর্ণ কিন্তু খাবার ফ্রি। তো ওই লঙ্গর থেকে বেরিয়ে কিছুটা আসার পরেই এত বৃষ্টি হয়, সে ড্রেস দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমরা আর কিছু করতে পারিনি, কোনো রকমে নেমেছি। জাস্ট নামার পরেই আমরা শেষনাগের কাছে এসেছি। এখনো মোটামুটি মেঘ করে আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে শেষনাগের দৃশ্য, যেখানে আমাদের গতকাল আসার কথা ছিল, আমরা আসতে পারিনি, আজ এসে পৌঁছালাম। এখন বাজে মোটামুটি 12:30টার মতো বেলা। তো এখনো অনেকটা পথ বাকি, প্রায় আমাদের এখনো যেতে হবে 10 কিলোমিটারের মতো, তবে আমরা চন্দনবাড়ি পৌঁছাবো। এখানে একটু আমরা রেস্ট নিয়ে একটু জাস্ট খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। শেষনাগ অনেকটা ডিস্টেন্স, প্রায় 1.5 কিলোমিটার দূরত্ব। লেকটা মানে অনেকটা দূর থেকেই কিন্তু শেষনাগ দেখতে পাওয়া যাবে, এই লেকটা। আর শেষনাগ থেকে কিছুটা এগোনোর পরেই আবার বৃষ্টি শুরু হয়ে যায়, এবং হেমকোটি বলে একটা লঙ্গরে আমরা অনেকক্ষণ স্টে করে গিয়েছিলাম। আর এই হচ্ছে তার নমুনা, কেন স্টে করেছিলাম। দেখা যাচ্ছে যে কিভাবে রাস্তা দিয়ে জল নামছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির পরে একটু থামতে আমরা আবার এখান থেকে যাত্রা শুরু করি, কারণ আমাদের আজকে চন্দনবাড়ি নামতেই হবে। আমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে যে পিসু টপ। এই পিসু টপে পৌঁছালে অনেকটা আমরা চন্দনবাড়ির কাছাকাছি পৌঁছে যাব। তো সেই কারণে আমরা বৃষ্টিটা একটু কমতেই আবার বেরিয়ে পড়েছি। রাস্তা এখন প্রচন্ড পিছল এবং প্রচন্ড কর্দমাক্ত হয়েছে, কাদায় ভর্তি। তো যাই হোক, আমাদের এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। আর যারা চন্দনবাড়ির দিক থেকে হোলি কেভের দিকে যাচ্ছেন, তারা ওই যে নিচ থেকে উপরের দিকে উঠে আসছেন। আর কিভাবে ওই যে ঘোলাটে জল নামছে বৃষ্টির পরে, এইরকম দৃশ্য কিন্তু সব সময় প্রায় দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা আজকে ফার্স্ট দিন বৃষ্টি পেলাম। অবশ্যই বৃষ্টি হবে এই সময়টায়, তাই যথাযথ ব্যবস্থাপনা নিয়েই কিন্তু যাওয়া উচিত। রেনকোট, শু কভার বা আদার্স যে সমস্ত বা লাগেজ কভার, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। যতই আমরা এগিয়েছি ততই দেখেছি এরকম আকাশ মেঘলা, আর চারিদিকে শুধু
কাদা আর কাদা। তো যাই হোক, তাতেও কিন্তু এই যে অমরনাথ যাত্রার যে রুট, সেই রুটের ভিউটা কিন্তু কমেনি। আর অনেকটা এগিয়ে আসার পরে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে চন্দনবাড়ির বেস ক্যাম্প, ওইখানে আমাদের পৌঁছাতে হবে। তো আমরা অলরেডি শেষ করে ফেলেছি থার্ড দিনে, যেটা আমাদের টেনশন ছিল যে আমরা শেষ করতে পারবো কিনা। যাই হোক, আমাদের ওইখানে নেমেছি এবং নামতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। তো পরের দিন আমরা খুব সকালবেলা কিন্তু পেহেলগাঁও চলে আসি আর একটা হোটেল নিয়ে আমরা একটু ফ্রেশ হই ভালো করে, কারণ বেশ 2-3 দিন আমাদের যে অবস্থাটা গেছে, ফ্রেশ হওয়ার পরে বেশ ভালো লাগছে। তো যাই হোক, এই ছিল পেহেলগাঁওয়ের স্ট্যান্ডের কাছেই আমরা হোটেল নিই। হোটেল ভাড়াও এই সময় খুব কম। তো যাই হোক, আমরা এখান থেকে একটা গাড়ি এবার বুক করব, কারণ আমাদের যেতে হবে আজকে বানিহালে বিকেল 3:15 আমাদের কিন্তু ট্রেন আছে, বন্দে ভারত ট্রেন, যেটা যাবে চেনাব ব্রিজের ওপর দিয়ে। আমরা কাটরায় গিয়ে নামবো, কারণ আমাদের বৈষ্ণোদেবী ট্রেক আছে আজকে রাততেই। স্ট্যান্ড থেকে একটা গাড়ি নিই, যে গাড়ির ভাড়া নেয় প্রায় 3,000 টাকা। আর এই পেহেলগাঁও থেকে আমরা এগিয়ে চলেছি একদম পানিহালের দিকে। আর এই হচ্ছে সেই দৃশ্য, পেহেলগাঁও থেকে পানিহাল যাওয়ার দৃশ্য। অসাধারণ একটা সুন্দর দৃশ্য, সেটা কিন্তু আমরা দেখছি। আর এইরকম পাইন বন, একপারে নদী, একদিকে পাহাড়ের ঢাল, অপূর্ব একটা দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পানিহালের দিকে এগিয়ে যাচ্ছি। তো এর সমস্ত ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আছে, প্রত্যেকটা ধাপের প্রত্যেকটা দিনের আলাদা করে ভিডিও রয়েছে। কারো যদি মনে হয় সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন, তাতে হয়তো আপনাদের হেল্প হবে। আর আমরা রাস্তাতে এরকম অ্যাপেল গার্ডেন দেখেছি, যেটা এই সময় অ্যাপেলের সিজন। নতুন অ্যাপেল, ফ্রেশ অ্যাপেল সবে মাত্র ধরেছে, বেশ বড় হয়েছে অবশ্য, যার জন্য আমরা একটা বাগানে ঢুকে এই অ্যাপেল দেখেছি এবং তার সঙ্গে বেশ কিছু অ্যাপেল কিনেও নিয়েছি, যাতে আমাদের খাওয়ার কোনো অসুবিধা না হয়। চারিদিকে প্রচুর আপেল হয়ে আছে এই সময়, এটা একটা সিজন। তাই যারা এই সময় অমরনাথ যাত্রায় আসবেন, এটা দেখতে ভুলবেন না। জুলাই আগস্ট মাস এখানে আপেল হওয়ার সিজন। আর আগস্টের শেষের দিক থেকে কিন্তু আপেলটা বাজারে আসতে থাকে। তাই সেরকম একটা বাগানে আমরা ঢুকেছিলাম দেখার জন্য। এই সময় প্রচুর আপেলও হয়েছে, তার সঙ্গে আখরোটও হয়েছে। এই ছিল আপেল গার্ডেন দৃশ্য। আর এইসব দেখার পরে আমরা অবশেষে চলে এসেছি বানিহাল স্টেশন। এই হচ্ছে বানিহাল স্টেশন। এখানে আমরা দুপুর 2টো নাগাদ ইন করে গেছি। আর আমাদের ট্রেন আছে বেলা 3:15, তাই আমাদের কিছুটা অপেক্ষা করতেই হবে ট্রেনের জন্য। কিছুটা অপেক্ষা করার পরে অবশেষে আমাদের যে ট্রেন, অর্থাৎ ওই যে বন্দে ভারত, যাতে করে আমরা এখন যাব কাটরা, এই ট্রেন অবশেষে এসে পৌঁছেছে বানিহাল স্টেশনে। এবার আমরা ট্রেনে উঠবো এবং কাটরায় পৌঁছাবো বিকেল 5টা নাগাদ। ওখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমাদের কিন্তু জার্নিটা স্টার্ট হবে সন্ধ্যে থেকে, বৈষ্ণোদেবী জার্নি। সেরকমভাবেই আমরা প্ল্যানটা করে রেখেছিলাম। তো যাই হোক, ট্রেনটা স্টেশনে আসছে, ট্রেনে চলবো। উৎসাহ উদ্দীপনা তুঙ্গে এবার আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করব। প্রথমবার বন্দে ভারত চলার অভিজ্ঞতা, এটা তো আনন্দ হবেই। যাই হোক, ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দেয় এবং বেশিরভাগটা ট্রেনটার যে দৃশ্য আমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এইরকম দৃশ্য, একদম দুদিকে নদীর খাদ। আর বেশিরভাগ সময় ট্রেনটা অবশ্য যাচ্ছে একদম টানেলের ভেতর দিয়ে।
আর এই হচ্ছে চেনাব ব্রিজ। চেনাব ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এটাই দেখার জন্য বন্দে ভারত চড়া, যে এরকম একটা বিষয়। এই বন্দে ভারত একদম কাশ্মীরকে জম্মুর সঙ্গে জুড়ে দিয়েছে। এই চেনাব ব্রিজটা হওয়ার জন্যই অনেক দিন এই ট্রেন লাইনটা আটকে ছিল। যাই হোক, এটা চালু হয়ে গেছে, পর্যটকদের জন্য এটা একটা সুখবর। আর আমরা এটা চড়লাম এই চেনাব ব্রিজটা দেখার জন্য। এবং সত্যি এই কাশ্মীরে আসলে ট্রেন জার্নি কিন্তু অসাধারণ লাগবে। এটা সবাই ট্রাই করবেন। আর এই ট্রেনের টিকিটের চাহিদা কিন্তু অনেক বেশি, তাই যতটা সম্ভব আগে থেকে কাটবার চেষ্টা করবেন, যেহেতু এখন 2 মাস আগে থেকে টিকিটটা দেয়। তাই সেটাই চেষ্টা করবেন যাতে কনফার্ম টিকিট পাওয়া যায়। টিকিটের চাহিদা কিন্তু ভীষণ রয়েছে এই ট্রেনের। যাই হোক, আমরা এখন এই ট্রেনে করে এগিয়ে যাচ্ছি কাটরার দিকে, কারণ আমাদের বৈষ্ণোদেবী ট্রেক আজকেই শুরু হবে, আমাদের যেভাবে শিডিউল করা আছে। চলো এই দৃশ্য দেখতে দেখতে আমরা কাটরার দিকে এগিয়ে যাই। এখানেও বলে রাখি, আমাদের এই ট্রেন জার্নির সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কেউ মনে করলে এই ভিডিওটাও দেখতে পারেন, ভালো লাগবে আশা করছি। অবশেষে 2 ঘন্টা ট্রেন জার্নির পরে আমরা এসে পৌঁছালাম কাটরা। আর কাটরাতে এখানে লকার রুমে আমরা লাগেজগুলোকে রেখে দিয়েছি। প্রত্যেকটি লাগেজের জন্য ভাড়া নিয়েছে, কোনোটা 50 টাকা, কোনোটা 70 টাকা এবং কোনোটা 100 টাকা, সেটা লাগেজের সাইজ অনুযায়ী। আর এইখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা কিন্তু বৈষ্ণোদেবী যাত্রা শুরু করব। তো হচ্ছে বৈষ্ণোদেবীর রাস্তা দেখা যাচ্ছে। এরপর আমরা এখানে খাওয়া দাওয়া করে একটা অটো নিয়ে, এই অটোই আমাদের নিয়ে এসেছে এখানে যাত্রা কার্ড বানানোর জন্য। আর আমরা এই যে কাউন্টার খুব ফাঁকা, এখান থেকে আমরা যাত্রা কার্ড বানিয়ে নিয়েছি। যাত্রা কার্ড না হলে কিন্তু যাত্রা করা যাবে না। যাত্রা কার্ড বানিয়ে আমরা এবার এগিয়ে যাব বৈষ্ণোদেবী ট্র্যাকের দিকে। এই হচ্ছে বৈষ্ণোদেবী ট্র্যাক। আর আমাদের যাত্রা শুরু হয়ে গেছে সন্ধ্যে 7টার সময়। আমরা অনেকটা এগিয়ে এসেছি। আর জাস্ট কিছুটা উঠলেই দেখা যাবে এরকম কিছু দোকান, প্রচুর খাবার দোকান, প্রচুর পুজোর সামগ্রীর দোকান এবং প্রচুর স্টুডিও, যেখানে এই সমস্ত ফটো তোলা হয় সেইগুলো। আর এই হচ্ছে চরণ পাদুকা মন্দির, এই বৈষ্ণোদেবীর ট্র্যাকে দেখা যাবে। আর এটা বলে রাখি যে এই ট্রেক ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 15 কিলোমিটারের মতো। আমাদের নাইট ট্রেকিং রয়েছে, আমরা রাত্রে উঠবো, যতটা সময় লাগে উঠবো। আর দেখা যাক, যদি তাড়াতাড়ি হয়ে যায় দর্শন, তাহলে আমরা ওখানে কিছুটা রেস্ট নিয়ে তারপর সকালবেলা নামবো। কারণ আমাদের অনেক দিন ধরে এই ট্রেকিংয়ের ধকলটা চলছে। যতটা সম্ভব আমরা চেষ্টা করব একটু রাত্রে রেস্ট নিয়ে তারপরে নামার। যাই হোক, আমরা আগে উপরে উঠি এবং বৈষ্ণোদেবী মাতার দর্শন করি, তারপরে নামার চিন্তা করব। এই হচ্ছে মাতা বৈষ্ণোদেবীর ভবন, যেখানে আমরা রাত 12টা নাগাদ পৌঁছে গেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এরপর আমরা যাব ভবনের মধ্যে প্রবেশ করব এবং বৈষ্ণোদেবী মাতার দর্শন করে তারপরে কিছুটা রেস্ট নিয়ে নেব। আমরা ভোরেই নামবো। তো বৈষ্ণোদেবী মাতার দর্শনের পরে আমরা নেমে এসেছি এবং নেমেছি বেলা 10টার সময়। তারপর আমরা স্টেশনে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা জম্মু তাওয়াই আসবো। তার জন্য কাটরা থেকে ট্রেন ধরেছি এবং জম্মু তাওয়াই এসেছি। আর জম্মু থেকে আমাদের ওই দিন রাত্রেই রাত 8:30 নাগাদ ট্রেন, সেই ট্রেনে আমরা উঠে পড়েছি। উঠে পড়ে 2 দিনের জার্নি শেষে অবশেষে আমরা কলকাতায় ফিরে এলাম। এই হচ্ছে বালি ব্রিজ, আর ওই দেখা যাচ্ছে গঙ্গা নদী আর দক্ষিণেশ্বর মন্দির। এই ছিল আমাদের জার্নি। তো এই প্ল্যানিংটা করলে আশা করছি খুব কম সময়ে কম খরচে খুব সুন্দর একটা অমরনাথ যাত্রা শেষ করা যাবে।
যেখানে আমাদের খরচ হয়েছিল পার হেড 8,000 টাকার মতো। এবং এই প্ল্যানটা করলে কিন্তু এইরকম খরচে খুব সহজে অমরনাথ যাত্রা করা সম্ভব হবে। তাই আর এর প্রত্যেকটা ভিডিওই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি কারো মনে হয় এই ভিডিওগুলো দেখে নেবেন কীভাবে প্ল্যানিং করতে হয়। চলো, এই ছিল আজকের ভিডিওটি। থ্যাংক ইউ। আশা করছি পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।